সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চূড়ান্ত হওয়ার পথে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি, আইনি রূপ পাচ্ছে অধ্যাদেশ। জ্বালানি পেতে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, সংকট মোকাবিলায় IMF এর ঋণ নিয়ে বৈঠক। ইসরায়েলে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ৫,০০০ জন আহত স্বীকার করল তেল আবিব। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতাকে আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি অধ্যাদেশকে আইনি রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। মঙ্গলবার কমিটির প্রথম বৈঠকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৪০টি নিয়ে আলোচনা হয়। বাকিগুলো ২ এপ্রিলের মধ্যে শেষ করতে চায় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন। প্রথম বৈঠকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৪০টি নিয়ে আলোচনা হয়। বাকিগুলো ২ এপ্রিলের মধ্যে শেষ করতে চায় কমিটি। ২ তারিখের পূর্বেই আমরা এই ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা নিরীক্ষা করে আমরা সংসদের কাছে উপস্থাপন করতে পারব। বৈঠক শেষে কমিটির সরকারি দলের সদস্যরা জানান, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে সবাই একমত। সংবিধান ও জুলাইয়ের জন আকাঙ্ক্ষাকে সমন্বয় করে তারা এগিয়ে যাবেন। আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। অনেক বিষয়ে একমত হওয়া গেছে যেগুলো আইন করা প্রয়োজন ছিল। জুলাই ইনডেমনিটি যেটা সবাই একমত। তবে বিরোধী দলের সদস্যরা বলছেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান তো কোনো ওহিও না, কোনো কোরআনও নয়, বরঞ্চ এইটা দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে পরিবর্তন হতেই পারে। আগামীকাল দুপুর ২টায় বসবে বিশেষ কমিটির দ্বিতীয় দফা বৈঠক। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবিলায় ঋণ সহায়তা পেতে এপ্রিলে IMF এর সাথে ওয়াশিংটনে বৈঠক হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে IMF প্রতিনিধির সাক্ষাতের পরে কথা জানানো হয়। জ্বালানি নিয়ে কাজ চলার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসে সকাল ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক সহ অন্তত 6টি কর্মসূচিতে অংশ নেন তিনি। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। ব্যবসাকে সহজতর করে দেওয়া, কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে আনা, এই মেজারগুলো বিএনপির সরকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে উনি বলেছেন যে আর্থিক আমাদের ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তনগুলো ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে কিছু করেছি। বাকিগুলো খুব সহসাই আপনারা দেখতে পাবেন, বাজেটের মধ্যে এটার প্রতিফলন দেখতে পাবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ মন্ত্রী জানান, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল ওই পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিক তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ভারত থেকে জ্বালানি আমদানির প্রস্তাবে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। আমরা যতদূর জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি ভারত থেকে, বাট সেটা জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এছাড়াও মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রায় ২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তেল সংকট এখন অব্যাহত রয়েছে। মঙ্গলবার ঢাকার অধিকাংশ ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি, বেশ কিছু পাম্প বন্ধ দেখা যায়। রাজধানীর তেজগাঁও এলাকার সিটি ফিলিং স্টেশন মঙ্গলবার সকাল 10:30টার দিকে গিয়ে দেখা যায় পাম্পটি বন্ধ। অজুহাত দিচ্ছে যে তেল নাই, তেল পাওয়া যাচ্ছে না, তেল নাই।
যতই বলি যে অনেক পর্যাপ্ত আছে আদতে তো নাই। একটা পাম্পে 24,000 লিটার পার ডে ডিমান্ড মানে সাপ্লাই হয়, সেখানে আমরা আমাদের যোগান এখন মাত্র 9,000 লিটার। এছাড়া মহাখালী ও আসাদ গেট এলাকার বেশ কয়েকটি পাম্পে তেল বিক্রি চলছে সীমিত পরিসরে। করতে করতে এসে দেখি এখানে একটা সিরিয়াল, এই সিরিয়ালে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা তো মিনিমামই হবে, 2 ঘন্টায় দাঁড়ায় থেকে তেল নিলাম। এখন 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে যদি 300 টাকার তেল পাই, তাইলে ভাই আমাদের অবস্থা কি হয় বোঝেন। 2 লিটার তেল নিতে গিয়ে যদি আমার দিনের অর্ধেকটা যায়, আমি রাইড শেয়ারিংটা করবো কোন? এটা তো আমার মনে করেন রিজেকের বাহন। এটা কালকে পাইছি 4,500 অক্টেন দিতেছি, এখন শেষ হইলেই বন্ধ করে দিতে হবে। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেক স্থানে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে। আমরা তো মনে করতেছি তেলের সংকট নেই, কিন্তু যখনই আমাদের লোক ডিপোতে যায় তখন তারা সে বেঁধে দিয়ে দেয় 9,500 লিটারের বেশি দেওয়া হবে না। অনেক সময় বেশি দাবি করলেও তারা সেটা দিতেছে না। এখন সমস্যাটা কোথায় সেটা তো আমরা বলতে পারতেছি। খাবারিং বেশি, আমরা মধ্যবিত্ত যারা 200-300 টাকা তেল নিই এরাই বেশি হচ্ছে। আমরা মজুতও করতে পারি না, আমরা বেশিও করতে পারি না। চলমান এই সংকট সমাধানে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ভোক্তাসহ সংশ্লিষ্ট সব পক্ষ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে অফিস আদালতের পাশাপাশি খুলেছে ব্যাংক, বিমা ও শেয়ার বাজার। তবে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফেরেনি। রবিবার থেকে স্বাভাবিক হবে কর্মব্যস্ততা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 17 থেকে 23 মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ছুটি শেষে মঙ্গলবার অফিসে যোগ দেন কর্মজীবীরা। অফিস আদালতের পাশাপাশি খুলেছে ব্যাংক, বিমা ও শেয়ার বাজার সহ সব ধরনের প্রতিষ্ঠান। ঈদের ছুটির পরে আজকে যাদের খুব প্রয়োজন বা ট্রিটমেন্টে যাবেন তাদের জন্যই শুধুমাত্র আমরা ব্যবস্থা করেছি এবং ডলার যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ আছে। আমরা অফিসে উপস্থিত হয়েছি এবং সম্মানিত বিনিয়োগকারী যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা যথাযথ নিয়মে সেবা দিচ্ছি। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন চলে সকাল 10টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত। বাণিজ্যিক ব্যাংকগুলোতে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত লেনদেন চললেও কর্মচাঞ্চল্য পুরোপুরি ফেরেনি। ব্রাঞ্চগুলো স্টিল কিছুটা এমটি বলা যায়। তার মানে হচ্ছে এখনও আমি মনে করি যে নেক্সট উইকের আগে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি হয়তো বা এরকমভাবেই হয়তো বা যাবে, পুরোপুরি হয়তো বা শুরু হতে নেক্সট রবিবার। শুরু করার পরে আমাদের প্রায় 500 কোটির কাছাকাছি ট্রানজ্যাকশন হয়েছে। যদি আপনি দেখেন যে এখন পর্যন্ত মানুষ কর্মক্ষেত্রে ফিরে আসে নাই, বাট তারপরও 500 কোটি টাকা। ছুটির পর প্রথম দিন সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ে বেশি সময় কেটেছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে টানা 7 দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। এবারের ঈদ ফেরত যাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। তবে 3টি ট্রেন বিলম্বে ঢাকায় প্রবেশ করায় ছেড়েও গেছে দেরিতে। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা ছাড়েন কোটি মানুষ। লম্বা ছুটি শেষে আবার ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা। কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে নগরে ফেরা মানুষদের ভিড়। মন না চাইলেও জীবিকার তাগিদে আসতে হয় কর্মজীবীদের। তারপরও পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পেরে আনন্দিত। কষ্ট করে আসা যাওয়া করলেও শান্তি পান আপনজনদের কাছে গেলে। যাওয়ার সময় তো আনন্দ যাওয়া লাগে, আসার সময় একটু হয়, কষ্ট হয় আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে এবং কোনো ভোগান্তি হয় নাই। পরিবারের সাথে ঈদ করতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। ওখানে আমার শাশুড়ি আছেন, তারপরে বৃদ্ধ বাবা আছেন, তাদের সাথে ঈদ কাটিয়েছি। আর ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় হয়নি, জাস্ট টাইমে ট্রেন এসেছে। তবে আগামী শনি ও রবিবার যাত্রী চাপ বাড়বে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ। 3টি ট্রেনের শিডিউল বিপর্যয় ছাড়া এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিল বলে দাবি তাদের। অনেকেই ধাপে ধাপে ঢাকায় প্রবেশ করছে। তো এখন পর্যন্ত যাত্রী সাধারণকে একটা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রা আমরা উপহার দিতে পেরেছি। আমি প্রত্যাশা করব যে আমরা ঈদ ফেরত যাত্রার শেষ দিন পর্যন্ত একটা স্বস্তিকর যাত্রা উপহার দিতে পারবো। ঈদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে যাওয়া আসা মিলিয়ে মোট 120টি ট্রেন চলাচল করবে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। মানব পাচার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই আদেশ দেয়। সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মোট 11টি মামলা রয়েছে। পল্টন থানায় দায়ের করা মানব পাচারের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরী 2007 সালে সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসি ছিলেন। 2008 সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন। জাতীয় পার্টির মনোনয়নে 2018 ও 2024 সালে নির্বাচনে ফেনী 3 আসন থেকে সংসদ সদস্য হন তিনি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং ন্যায় বিচার নিশ্চিতকল্পে আইনের যে সঠিক প্রয়োগ এটা আমরা নিশ্চিত করব। আমরা কোনো ব্যক্তি বিশেষ বা কারো পজিশন থেকে না, আমরা দেখি তার অপরাধের গুরুত্ব, তার কৃতকর্মের গুরুত্বটা, এটার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের বেশ কয়েকটি স্থানে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার এই হামলা চালানো হয়। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইরানের সঙ্গে যুদ্ধে দেশটির 4,829 জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 15টি বিষয়ে সমঝোতা হওয়ার খবর জানায় সিএনএন। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সংলাপ হয়নি। এদিকে ইরাকের পশ্চিম আনবার প্রদেশে আল শাবির ঘাঁটি লক্ষ্য করে মার্কিন হামলায় 15 জন নিহত হওয়ার দাবি করছে গোষ্ঠীটি। আর মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড গন্তব্য পরিবর্তন করে গ্রিসের ক্রিট দ্বীপে নোঙর করেছে। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চূড়ান্ত হওয়ার পথে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি, আইনি রূপ পাচ্ছে অধ্যাদেশ। জ্বালানি পেতে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, সংকট মোকাবিলায় আইএমএফের ঋণ নিয়ে বৈঠক। ইসরায়েলে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, 5,000 জন আহত, স্বীকার করল তেল আবিব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।